আসসালামু আলাইকুম। এবিসি বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হেজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অবশ্যই শুরু হবে বলছে ট্রাম্পের দূত। জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এবং আরো জানিয়ে দিব ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, শীতে কাঁপছে বহু মানুষ। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যের নিন্দায় বিশ্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অবশ্যই শুরু হবে বলছে ট্রাম্পের দূত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ রোববার জানিয়েছে, ইসরায়েল হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা কিছু জটিলতার সম্মুখীন হলেও এটি অবশ্যই শুরু হতে যাচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি বাস্তবায়ন দেখতে চান। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ জানায়, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশেদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক ফোনালাপ করছেন। আলোচনায় দ্বিতীয় ধাপের সময়কাল, উভয় পক্ষের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় ধাপ একটু বেশি জটিল, কারণ এটি যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি গাজায় হামাসের ক্ষমতা বিপুল ও বিলুপ্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত করে। যদিও চুক্তিটি হামাসকে ক্ষমতা থেকে সরানোর কথা স্পষ্টভাবে উল্লেখ নেই, তবুও ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল এমন পরিণতি মেনে নেবে না বলে জানিয়েছেন। উইটকফ জানায়, দ্বিতীয় ধাপে ১৯ জন আইডিএফ সেনাকে মুক্তি দেওয়া হবে এবং তারা সবাই জীবিত বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েলি সূত্র বলছে, হামাসের হাতে ১০ জনের কম সেনা জীবিত রয়েছে এবং বাকি যাদের কথা বলা হচ্ছে তারা বেসামরিক নাগরিক। তিনি আরো বলেন, হামাস গত সপ্তাহে হুমকি দিয়েছিল যে তারা আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না, কিন্তু তারা শেষ পর্যন্ত পিছু হটছে এবং মুক্তি দিয়েছে। আমরা আশা করি এই প্রক্রিয়া আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে উইটকফ বলেন, নতুন ধারণা নিয়ে আসলে সমালোচনার মুখে পড়তে হয়, তবে এটি গুরুত্বপূর্ণ আলোচনা উস্কে দিয়েছে। এখন মিশর ও জর্ডান নিজেদের পরিকল্পনার কথা বলছে, যা ইতিবাচক। তিনি বলেন, ট্রাম্প এর মূল লক্ষ্য হলো গাজায় প্রায় ২০ লক্ষ জনগণের পুনর্বাসনের উপযুক্ত স্থান নির্ধারণ করা। সম্ভাব্য বিকল্পের মধ্যে মিশর ও জর্ডানের পাশাপাশি আরো কিছু দেশ রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করে মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে অংশগ্রহণ ও আত্মপ্রকাশ করতে পারে। উইটকফ অংশগ্রহণকারী দেশগুলোর নাম প্রকাশ করেনি, তবে মিশর ও জর্ডান ইতিমধ্যেই গাজাবাসীদের স্থানান্তরের যেকোনো পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করছে। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি চলাকালীন সময় গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফা শহরের অনেক বাড়িঘর ধ্বংস করছে ইসরায়েল। আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানাদের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, মধ্য যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের দক্ষিণে গাজার রাফায় কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস করছে এবং বহু দশক ধরেই গাজার সহায়তা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত করে আসছে রাফা ক্রসিং সীমান্ত। তবে ২০২৪ সালের মে মাসে এটি বন্ধ করে দেয় ইসরায়েল। ১৯৬৯ সালে মিশরের সঙ্গে করা শান্তি চুক্তির লঙ্ঘন করে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েলের ফিলাডেলফি করিডোরে শক্ত অবস্থান তৈরি করছে। ইসরায়েলের মিশর ও গাজার সীমানা বরাবর ১৪ কিলোমিটারের একটি দীর্ঘ ভূখণ্ড তৈরি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই করিডোরের অবস্থান বজায় রাখার গুরুত্ব বারবার তুলে ধরছে, যদিও এটি আন্তর্জাতিক আইনের অপরাধ। ১৯ থেকে ২১ জানুয়ারির মধ্যে তোলা উপগ্রহ চিত্র দেখা গেছে, রাফা ক্রসিং সীমান্ত জুড়ে ১২ দুর্গ তৈরি করছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ক্রসিং এর উত্তর পাশের নতুন একটি সামরিক চৌকি গড়ে তোলা হয়েছে। ইসরায়েলি সেনারা ক্রসিং এর চারপাশে ১.৭ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করছে, যা ১২ দুর্গের সমান্তরালে বিস্তৃত। এছাড়া ইসরায়েলি বাহিনী হাজারো রাফা ক্রসিং ঘরে ফিরতে বাধা দিচ্ছে। ঘরে ফেরার চেষ্টায় করা বহু বাসিন্দাদের দিকে এরই মধ্যে গুলি চালিয়েছে তারা, এতে অনেকেই হতাহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরক্ষা বিশ্লেষক হামেস আত্তা বলেন, ইসরায়েলের মূলত একটি বাফার জোন তৈরি করছে, যার ফলে সেখানে যে কোনো যোদ্ধা ও টেকনিক্যাল ভাষায় গুরুত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ যে কোনো শত্রু দূরে রাখা যাবে। ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের প্রথম ওই এলাকায় সেনা সদস্যর সংখ্যা কমাতে সম্মত হয়। চুক্তির ৫০তম দিনে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে সম্মত হয় তারা। ১৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তোলা উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় নির্মাণ কাজ অব্যাহত রেখেছে এবং রাফা শহরের আসসালাম ও ইদারি তেল জাবার
এলাকায় 64টি ভবন গুঁড়িয়ে দিয়েছে। ওই ধ্বংসযজ্ঞ মিশরীয় সীমান্ত থেকে মাত্র 700 মিটার দূরে ঘটছে। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, শীতে কাঁপছে বহু মানুষ। রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ শহরে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের রাতভর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার ৪৭,০০০ গ্রাহক শীত কাঁপছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সালমাহ এমনটাই বলছেন। আল জাজিরার প্রতিবেদনে বলছেন, রাতভর ১৪৩টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। তবে কিয়েভের বাহিনী বলছে তারা ৯৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করছে। টেলিগ্রাম মেসেঞ্জারে এপে শামিহাল বলছে, শূন্যের নিচে তাপমাত্রায় মানুষকে তাপহীন রাখতে এবং মানবিক বিপর্যয় সৃষ্টির জন্য স্থায়ীভাবে এই হামলা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছে, এই হামলার প্রভাব অনেক বেশি। শহরটি ১,০০,০০০ মানুষের তীব্র শীতের মধ্যে পড়ছে। তিনি বলেন, এটি একটি সাধারণ ইউক্রেনীয় শহর। সাধারণ বেসামরিক অবকাঠামো এর সঙ্গে শত্রুতা বা ফ্রন্টলাইন পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। রাশিয়ানরা আমাদের জনগণের বিরুদ্ধে এবং ইউক্রেনের জীবনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, এটি তার স্পষ্ট প্রমাণ। কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদনে চার্লস স্ট্রেটফোর্ড বলেন, সাধারণভাবে কয়েক মাস ধরে রুশ বাহিনী বড় কোনো অগ্রগতি আমরা দেখিনি, কিন্তু লড়াই কমার কোনো ইঙ্গিতও আমরা দেখিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যের নিন্দায় বিশ্ব। জার্মানিতে চলছে মিউনিখে নিরাপত্তা সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে উড়োজাহাজে করে রওনা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পথে দেখা দেয় বিপত্তি, উড়োজাহাজের কপিউটের উৎসে দেখা দেয় ফাটল। এর ফলে বৃহস্পতিবার রাতে উড়োজাহাজটি ওয়াশিংটন ডিসির কাছে আমব্রোস বিমানঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়। রুবিও উড়োজাহাজের গোলযোগের চেয়ে আরেকটি বিষয় তখন গণমাধ্যমে বেশি সাড়া ফিরেছিল। তা হলো ইউরোপে দেওয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেটসের বক্তব্য। তার কথা হতবাক করছে ইউরোপীয় যুক্তরাষ্ট্রের মিত্রদের। এর জেরে অনেকে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তি যেতে বড় ছাড় দিতে হবে ইউক্রেনকে। প্রতিরক্ষামন্ত্রী হেগসেট বলে, ইউক্রেনের রাশিয়া দখল করা অঞ্চলগুলো কিয়েভে ফিরে পাবে এমনটাই মনে করা অবাস্তব। একই সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার যে দাবি করছে ইউক্রেন, তা বাস্তবসম্মত নয়। তিনি আরো বলেন, শান্তি বজায় রাখার বিষয়টি ইউরোপীয়দের উপর নির্ভর করছে, মার্কিন সেনাদের উপর নয়। এই বক্তব্যের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির কয়েকজন নেতা সহ অনেক সমালোচক তারা বলছে, হেগসেটের বক্তব্যের মধ্য দিয়ে কোনো আলোচনা আগের দর কষাকষির ক্ষেত্রে ইউক্রেনের অবস্থানকে দুর্বল করা যাবে না। সমালোচকদের মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আত্মসমর্পণ করছে ওয়াশিংটন। পরে অবশ্য নিজের বক্তব্য থেকে পিছু হটেন পিট হেগসেট। তিনি বলেন, আলোচনার জন্য বিকল্প সবকিছু এখানে ট্রাম্পের টেবিলে রয়েছে। পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে দর কষাকষির ক্ষেত্রে সেগুলো ব্যবহার করবেন তিনি। ইউক্রেনের নানা বিষয়ে ছাড় দেওয়ার পরিকল্পনার কথা স্বীকার করে হেগসেট বলেন,